তাহলে আমাদের ক্লাস শুরু করি আমরা। তাহলে আমাদের আজকের বিষয় এটা হচ্ছে ছত্রাকের জনন। তোমরা গত ক্লাসগুলোতে তোমরা মনে হয় পড়েছো যে ছত্রাকের গঠন করেছো, ছত্রাকের দুইটি গঠন করতে। তাহলে আজকে আমরা সবাই জননটা বলবো। যদি সময় পাওয়া যায় তাহলে আমরা আবার এগারিকাস শুরু করবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করে দেওয়ার প্রথম ছত্রাকের জনন। তো জনন কি এটা তোমরা আগেও পড়েছো, তাও একটু বলে দিচ্ছি। যে প্রক্রিয়ায় হুবহু একই রকম অপত্য বংশধর সৃষ্টি হয় বা ছত্রাকের সংখ্যা বৃদ্ধি পায়, হুবহু একই রকম অপত্য সৃষ্টি হয়, এই প্রক্রিয়াকে বলা হয় ছত্রাকের জনন বা প্রজনন। তাহলে ছত্রাকের জননের ক্ষেত্রে একটি 3 ধরনের জনন প্রক্রিয়া ছত্রাকের মধ্যে দেখা যায়। যদি আমরা একটু লিখি তাহলে ছত্রাকের জনন একটি 3 ধরনের দেখা যায় জনন। তাহলে 1 নাম্বার হচ্ছে অঙ্গজ জনন, অঙ্গজ জনন। 2 নাম্বার অযৌন জনন, অযৌন জনন। এবং 3 নাম্বার হচ্ছে যৌন জনন, যৌন জনন। তাহলে এই 3টা জনন প্রক্রিয়া আজকে আমরা একটু দেখবো। যদি সময় পাই তাহলে আমরা এগারিকাস শুরু করব। তাহলে আমরা শৈবাল উপরে ছিলাম, 3টি জনন ছিল, অঙ্গজ, অযৌন এবং যৌন। ঠিক ছত্রাকের মধ্যেও এই যে এই 3 ধরনের জনন দেখা যায়। তো তাহলে প্রথমতই তাহলে আমরা আসি অঙ্গজ জনন। অঙ্গজ তার মানে এটা হচ্ছে এখানে কোনো স্পোর তৈরি হবে না, এটা কোনো গ্যামেট সৃষ্টি হবে না। দেহের কোনো একটি অংশ বা দেহের অংশ বিশেষ, দেহ কোষ সরাসরি জনন কাজে সহায়তা করবে। দেহ কোষের কোনো অংশ থেকে নতুন ছত্রাকের সৃষ্টি হবে, একে বলা হচ্ছে অঙ্গজ জনন বলা হয়। তাহলে অঙ্গজ জননের কয়েকটি প্রক্রিয়া আছে, আমরা একটু লিখে নিই, এই প্রক্রিয়া আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথম যে প্রক্রিয়া হচ্ছে খন্ডায়ন, খন্ডায়ন। দ্বিতীয় যে প্রক্রিয়া সেটা হচ্ছে কুড়ি বা মুকুল, কুড়ি বা মুকুল, কুড়ি বা মুকুল। 3 নাম্বার হচ্ছে স্ক্লেরোসিয়া, স্ক্লেরোসিয়া, স্ক্লেরোসিয়া। 4 নাম্বার গিমা, গিমা। এই 4টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে ছত্রাক তার অঙ্গজ জনন প্রক্রিয়া সম্পন্ন করে। আরো কিছু আছে, তার মধ্যে এই 4টি হচ্ছে প্রধান। এই 4টি আমরা আজকে একটু দেখব। তার প্রথমে আসি আমরা খন্ডায়ন। এটি কি আসলে? আমরা দেখি যে ছত্রাকের দেহের কোন একটি অংশ খণ্ড হয়ে যায় বা খণ্ডাক আকৃতি বা খণ্ড খণ্ড হয়ে যায় কোন কারণে, প্রাকৃতিক কারণে, অন্য কোনো কারণে। ওই প্রতিটা খণ্ড থেকে একটি করে নতুন মাইসেলিয়াম তৈরি হবে। আমরা পড়েছি মনে হয় আগেও যে ছত্রাকের প্রধান অঙ্গ হচ্ছে কি মাইসেলিয়াম। মাইসেলিয়াম থেকে কিছু শাখা বের হয়, একে বলা হচ্ছে হাইফি, আর সিঙ্গেল সিঙ্গেল বলা হচ্ছে হাইফা। তাহলে ছত্রাকের প্রতিটা খণ্ড থেকে একটি করে নতুন ছত্রাকের জন্ম হয়। যদি দেখি ছোট্ট ফিগার দেখি আমরা, এই যে আমাদের ছত্রাক আছে দুইটা হাইফি একদম। তাহলে এই যে ছত্রাকের দেহের মানে প্রতিটা খণ্ড যদি আলাদা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা খণ্ড থেকে একটি করে নতুন ছত্রাকের সৃষ্টি হবে। তার মানে এটা যদি আলাদা হয়ে যায় তাহলে হচ্ছে খণ্ড, তাহলে এটা আলাদা হয়ে যায়, প্রত্যেকটা খণ্ড থেকে একটি করে নতুন শৈবালের ছত্রাকের সৃষ্টি হবে। তারপরে আসে আমরা কুড়ি বা মুকুল। কোন কোন ছত্রাকের কোষের উপরে ক্ষুদ্র একটি অভিক্ষেপ, ক্ষুদ্র একটি মুকুল বা একটি কুড়ি সৃষ্টি হয়, একটি উপবৃদ্ধি দেখা যায়। তাহলে সেই উপবৃদ্ধি কুড়ি বা মুকুল থেকে পরবর্তী পর্যায়ে ওইটি পরিপক্কতা লাভ করে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের জন্ম দেয়। তো সেটাকে বলা হচ্ছে কুড়ি বা মুকুল। যেমন একটু দেখি আবার ছোট্ট ফিগারের মাধ্যমে। এই ক্ষেত্রে ছত্রাকের কোষ, তো তার উপরে ছোট্ট একটি কুড়ি সৃষ্টি হয়। পরবর্তী পর্যায়ে এই কুড়িটি আসলে আলাদা হয়ে একটি নতুন
ছত্রাকে সৃষ্টি করে অঙ্কুরিত হয়ে, তার এটা হচ্ছে কুড়ি। তাহলে কুড়ি বা মুকুল সৃষ্টি হওয়ার পরবর্তী পর্যায়ে এটি অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি করে থাকে। তাহলে একে বলা হচ্ছে কুড়ি বা মুকুল সৃষ্টির প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে অঙ্গজ প্রজনন কাজ ছত্রাকের। স্ক্লেরোসিয়া ছত্রাকের দেহের কোনো কোনো সময় প্রতিকূল অবস্থা অতিক্রম করার জন্য কোনো কোনো সময় ছত্রাক তার দেহের অভ্যন্তরে সকল খাদ্য সঞ্চয় করে একটি পুরো প্রাচীর তৈরি করে। তার মানে ওইখানে মাইসেলিয়াম গুলো এরা গাদাগাদি করে একটি মোটা একটি অঙ্গন তৈরি করে, যাকে বলা হচ্ছে স্ক্লেরোসিয়া বলা হয়। তো এটি পরবর্তী পর্যায়ে প্রতিকূল অবস্থা এটি কেটে গেলে পরবর্তীতে এটি অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের জন্ম দিয়ে থাকে। যদি দেখলে কেমন হয়, তাহলে এই স্ক্লেরোসিয়াটা এটি আসলে দেখতে কেমন হয় এবং এটির চারদিকে কালো বা বাদামি আবরণ দ্বারা আবৃত, চারদিকে মাঝখানে গহ্বর, এখানে গহ্বর থাকে, আর চারদিকে একদম খুব কালো বা বাদামি বর্ণের আবরণ দ্বারা একদম আবৃত থাকে বা বাদামি বর্ণ ধারণ করে থাকে। তাহলে একে বলা হচ্ছে স্ক্লেরোসিয়া। তাহলে ছত্রাকের মাইসেলিয়াম গুলো গাদাগাদি করে একটি পুরো একটা মোটা স্তর তৈরি করে, তো যাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ক্লেরোসিয়া। স্ক্লেরোসিয়া তাহলে এই যে এই স্ক্লেরোসিয়াটা পরবর্তী পর্যায়ে অনুকূল পরিবেশে এরা অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের জন্ম দিয়ে থাকে। লাস্ট আসে আমরা গিমা। কোন কোন ছত্রাকের একদম মাইসেলিয়ামের শীর্ষ প্রান্তে কিছু স্থিত অংশ তৈরি হয় এবং এটি হচ্ছে কেন্দ্রিকা স্থিত অংশ, যেখানে কিছু খাদ্য জমা হয়। ওই স্থিত অংশকে বলা হচ্ছে গিমা এবং এই গিমা পরবর্তী পর্যায়ে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান কিছু অঙ্গজ জনন প্রক্রিয়া ছত্রাকের ক্ষেত্রে। তারপর চলে যাই অযৌন জনন। তো তাহলে এটি কি আসলে? যে প্রক্রিয়ায় কোন ছত্রাক তার দেহের মধ্যে কোন স্পোর বা রেণু তৈরি করে যে প্রজনন সম্পূর্ণ করে তাকে বলা হচ্ছে অযৌন জনন। তাহলে এই ক্ষেত্রে স্পোর তৈরি হয়, রেণু তৈরি হয় এবং স্পোর এবং এই রেণু এরাই অঙ্কিত হয়ে পরবর্তী পর্যায়ে নতুন ছত্রাকের জন্ম দিয়ে থাকে। তাহলে এই যে এই অযৌন প্রজনন, তাহলে এটিও আবার চার ধরনের হয়ে থাকে। আমরা যদি আবার দেখি তাহলে কি কি চার ধরনের হয়, তাহলে এক নাম্বার এক হচ্ছে ক্লেমাইডোস্পোর, ক্লেমাইডোস্পোর। দুই নাম্বার কনিডিয়া, কনিডিয়া। তিন নাম্বার স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিও। স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর। তারপর লাস্ট হচ্ছে ওয়াইডিয়া, ওয়াইডিয়া, ওয়াইডিয়া। তো ছত্রাক অযৌন প্রজনন একটিও একাধিক প্রক্রিয়া আছে। তার মধ্যে এই চারটি আমাদের প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। চারটি প্রক্রিয়ার মাধ্যমে ছত্রাক সবচেয়ে বেশি তার অযৌন প্রজনন প্রক্রিয়া সে সম্পূর্ণ করে থাকে। তার প্রথমে আসি আমরা ক্ল্যামাইডোস্পোর, কনিডিয়া বা কনিডিওস্পোর, স্পোরাঞ্জিওস্পোর আর হচ্ছে ওয়াইডিয়া। এই চারটি প্রক্রিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি অযৌন প্রজনন প্রক্রিয়া ছত্রাক সম্পূর্ণ করে। প্রথমে আসি আমরা ক্ল্যামাইডোস্পোর। তাহলে এটিও যদি স্পোর তৈরি হয়, তাহলে আমরা যদি একটু এই পাশে যদি একটু অঙ্কন করি ক্ল্যামাইডোস্পোরটা, তাহলে দেখো এখানে ছত্রাকের দেহের মধ্যে আমি একটু এঁকে দিই, তুমি একটু আঁকতে পারো চাইলে।
দেখো তাহলে এই হচ্ছে ছত্রাকের একটি হাইফা বা হাইফি, সিঙ্গেল সিঙ্গেল বলা আছে হাইফা। যাতে হাইফার মধ্যে কোন কোন ক্ষেত্রে বা প্রতিকূল অবস্থায় হাইফার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটোপ্লাস্ট জমা হয়ে সঞ্চিত হয়ে এই দেখো তৈরি করে কি ক্লেমাইডোস্পোর। তাহলে এইটাকে বলা হচ্ছে ক্লেমাইডোস্পোর। ক্লেমাইডোস্পোর তৈরি করে ক্লেমাইডোস্পোর। পরবর্তী পর্যায়ে এই ক্লেমাইডোস্পোর গুলো মুক্ত হয়, মুক্ত হয়ে অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে ক্লেমাইডোস্পোর। 3 নম্বর আসে আমরা কনিডিয়া। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু এই পাশে এটা আঁকি কনিডিয়া, তাহলে দেখো তাহলে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। দেখো এই হচ্ছে একটি ছত্রাকের হাইফা। তো এই হাইফার শীর্ষ প্রান্তে সৃষ্টি হয় কনিডিয়া, এটাকে বলা হচ্ছে কনিডিয়া। কনিডিয়া সৃষ্টি হয় কনিডিয়া, এবং তার পরবর্তী পর্যায়ে এই যে এই হাইফার মধ্যে খাদ্য সঞ্চয় হয়, সঞ্চিত হয়ে একেবারে একেবারে শীর্ষ প্রান্তে সৃষ্টি হয় কনিডিয়া। এবং এই কনিডিয়া মুক্ত হয়ে গেলে ঠিক তার পরের কোষটা আবারও চক্রাকারে আবারও সে এমন একটি কনিডিয়া তৈরি করে, বারবার তৈরি করে কনিডিয়া, এবং কনিডিয়া গুলো মুক্ত হয়, অঙ্কুরিত হয়ে অনুকূল পরিবেশে নতুন ছত্রাকে জন্ম দেয়, এবং ঠিক তার পরের কোষটাও ঠিক শীর্ষে এমন কনিডিয়া তৈরি করে। এই কনিডিয়া গুলো পরবর্তী পর্যায়ে অনুকূল পরিবেশ পেলে এরা অঙ্কুরিত হয়ে নতুন নতুন ছত্রাকের জন্ম দিয়ে থাকে। আমরা সকলে জানি এটা কমন নাম পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম, তাহলে এই ধরনের ছত্রাকের মধ্যে এই কনিডিয়া স্পোর দেখা যায়। 4 নম্বর আসি আমরা স্পোরাঞ্জিওস্পোর। তো এই ক্ষেত্রে হাইফা মাইসিলিয়ামের শাখা নাম হচ্ছে হাইফা। হাইফার মাথার মধ্যে শীর্ষ প্রান্তে একটা থলির মতো তৈরি হয়, যে থলির মধ্যে স্পোর বা রেণু জমা থাকে। তো পরবর্তী পর্যায়ে যে প্লাস্টিকটা বিদীর্ণ হয়ে গেলে সেই স্পোর গুলো মুক্ত হয়, অঙ্কুরিত হয়ে নতুন শৈবালের ছত্রাকের সৃষ্টি করে থাকে। তো যার ফলে একে বলা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর বলা হয়। আমরা ছোট্ট ফিগার এখানে দেখতে এটা আমরা বললাম যে এখানে একটি আমরা একটা হাইফা আঁকলাম, একটি হাইফা। তো ঠিক তার চারদিকে এমন গোলাকারে অসংখ্য স্পোর তৈরি হয়ে যায়। তাহলে এটি হচ্ছে হাইফা। হাইফা এবং এই যে এটা থলিটাকে বলা হচ্ছে স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়া, আর এই যে গোলগুলোকে বলা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিওস্পোর, আর এটা হচ্ছে হাইফা। তাহলে দেখো তাহলে এটা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর। তাহলে দেখো যে হাইফার একদম শীর্ষ প্রান্তে একটা থলি তৈরি হয় যার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়ার মধ্যে অসংখ্য স্পোর তৈরি হয়, রেণু তৈরি হয়, সেই স্পোর গুলোকে বলা হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর। এবং এবং দেখো সেই স্পোর গুলো এই যে এই হাইফার
শীর্ষ প্রান্তে অবস্থান করে। এই যে প্রাচীরটা ছিঁড়ে গেলে, বিদীর্ণ হয়ে গেলে এই স্পোরগুলো মুক্ত হয়, এরা অঙ্কুরিত হয়ে এরা নতুন নতুন ছত্রাকের সৃষ্টি করে থাকে। তাহলে এই হচ্ছে স্পোরাঞ্জিওস্পোর। লাস্ট আসে আমরা অয়েডিয়া। ছত্রাকের দেহের কোনো কোনো অংশ প্রস্থপ্রাচীর বিচ্ছিন্ন হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত হয়, সেই খণ্ডগুলোকে বলা হচ্ছে অয়েডিয়া। সেই অয়েডিয়াগুলো পরবর্তী পর্যায়ে অঙ্কুরিত হয়ে নতুন নতুন ছত্রাকের সৃষ্টি করে থাকে। একটু দেখে নেই সেই কেমন এই খণ্ডগুলো। এগুলো অনিয়ন্ত্রিত খণ্ড হয়, এমন কিছু খণ্ড দেখা যায়, আর সেই খণ্ডগুলোকে বলা হচ্ছে অয়েডিয়া। অয়েডিয়া, এবং এই অয়েডিয়া গুলোই পরবর্তী পর্যায়ে অনুকূল পরিবেশ পেলে এরা অঙ্কুরিত হয় এবং নতুন ছত্রাকের সৃষ্টি করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ছত্রাকের প্রধান 4টা অযৌন প্রজনন প্রক্রিয়া: ক্ল্যামাইডোস্পোর, কনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, আর লাস্ট হচ্ছে অয়েডিয়া। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে ছত্রাক সবচেয়ে বেশি তার অযৌন প্রজনন প্রক্রিয়া সে সম্পন্ন করে থাকে। তারপর আমরা চলে যাই, তারপরে লাস্ট টপিক আমাদের যৌন জনন প্রক্রিয়া। যৌন জনন প্রক্রিয়া, তাই এটা মুছে দেই, আমরা চলে যাই ছত্রাকের যৌন জনন প্রক্রিয়া। তাহলে আমরা আসি ছত্রাকের যৌন জনন। যৌন জনন তাহলে যে প্রক্রিয়ায় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে নতুন জাইগোট তৈরি হয়, তাকে বলা হচ্ছে যৌন জনন প্রক্রিয়া। তাহলে এই ক্ষেত্রেও আমরা কয়েক ধরনের দেখতে পারবো, তার মধ্যে একটু লিখে দিই, তোমরা একটু লিখবা। তো 1 নাম্বার আসি প্ল্যানোগ্যামেটিক মিলন। প্ল্যানোগ্যামেটিক মিলন, প্ল্যানোগ্যামেটিক মিলন। 2 নাম্বার গ্যামেটেনজিয়াল সঙ্গম। গ্যামেটেনজিয়াল সঙ্গম। 3 নাম্বার গ্যামিটেনজিয়াল সংস্পর্শ। 4 নাম্বার সোমাটোগ্যামি। লাস্ট হচ্ছে স্পার্মাটাইজেশন। তাহলে এই প্রধান 5টি প্রক্রিয়ার মাধ্যমে ছত্রাক সবচেয়ে বেশি যৌন জনন প্রক্রিয়া সম্পন্ন করে। একটু বলে দিই আবার, প্ল্যানোগ্যামেটিক মিলন, গ্যামেটেনজিয়াল সঙ্গম, গ্যামেটেনজিয়াল সংস্পর্শ, সোমাটোগ্যামি, স্পার্মাটাইজেশন। এই 5টি প্রক্রিয়ায় ছত্রাক সবচেয়ে বেশি তার যৌন প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রথমে আসি আমরা প্ল্যানোগ্যামেটিক মিলন। এই ক্ষেত্রে প্ল্যানোগ্যামেট হচ্ছে সচল গ্যামেট। এই ক্ষেত্রে এমন একটি আবার 2 ধরনের হয়, একটি হচ্ছে আইসোগ্যামাস এবং অ্যানাইসোগ্যামাস, যা আমরা শৈবালে পড়েছিলাম। দেখো একটু বলে দিচ্ছি, এই ক্ষেত্রে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এরা যদি দেখতে হুবহু একই রকম হয়, তাহলে একে বলা হচ্ছে আইসোগ্যামাস। যদি আমরা একটু লিখে নেই, তাহলে দেখো এই যে আমরা সূত্রটা আমরা আঁকছি, সূত্রটা মনে আছে কিনা দেখো। যদি দেখতে যদি একই রকম হয় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, তো তাকে বলা হচ্ছে আইসোগ্যামাস।
আইসোগ্যামাস বা আইসোগ্যামি। আবার এমন হলো যে গ্যামেট গুলো দেখতে একটি হয় আকারে বড় এবং একটি হয় আকারে ছোট। তাহলে এক্ষেত্রে একে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামি বা অ্যানাইসোগ্যামি। তাহলে এই যে যে গ্যামেট গুলো সচল হয়, এটা সচল, দুইজনই সচল, এরা ফ্লাজেলা আছে, ফ্লাজেলার মাধ্যমে এরা সাঁতার কাটে, সাঁতার কেটে এরা কি এদের জাইগোট সম্পূর্ণ করে নিষেকের মাধ্যমে। এবং দেখা ক্ষেত্রে যদি দুটি গ্যামেটই পুরুষ এবং স্ত্রী দুটো গ্যামেটই সমান হয় আকার আকৃতি, তাকে বলা হচ্ছে আইসোগ্যামি। আবার দেখো যে যদি গ্যামেট দেখো তার মধ্যে কোন গ্যামেটটা আকারে ছোট হয় এবং স্ত্রী গ্যামেটটা আকারে বড় হয়, এই ক্ষেত্রে একে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি। আবার এমন হলো যে কোন গ্যামেটটি আকারে ছোট কিন্তু ডিম্বাণুটি আকারে বড় কিন্তু নিশ্চল, সেক্ষেত্রে কোন গ্যামেটটি সাঁতার কেটে ডিম্বাণু কাছে দিয়ে নিষেক প্রক্রিয়া সম্পূর্ণ করবে, তাহলে একে বলা হচ্ছে উগ্যামি বলা হয়। তাহলে এই তিনটিকে একত্রে, এই তিনটি প্রক্রিয়া আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, তিনটি প্রক্রিয়াকে একত্রে বলা হচ্ছে প্ল্যানোগ্যামেটিক মিলন। এই ক্ষেত্রে সকল গ্যামেট সচল থাকবে, ফ্লাজেলা থাকবে, এরা সাঁতার কেটে শুক্রাণু এবং ডিম্বাণুর স্ত্রী গ্যামেটের নিষেক হবে, নিষেকের ফলে জাইগোট তৈরি হবে, জাইগোটটি পরবর্তী পর্যায়ে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি করবে, একে বলা হচ্ছে প্ল্যানোগ্যামেটিক মিলন বলা হয়। 2 নম্বরে আমরা আসি গ্যামেটেনজিয়াল সঙ্গম। এই ক্ষেত্রে দেখো আমরা একটু ছোট ফিগার এঁকে দিই, তারপর আমরা ডিটেইলস দেখব। এই পাশে আমরা আজকে যে সঙ্গম এটা আঁকতেছি, এই পাশে আমরা একটা ডিম্বাণু আঁকলাম। ঠিক এই পাশে আমরা একটা কোন গ্যামেট রাখলাম, দুটো হচ্ছে ডাবল স্টপ, এই ঠিক মাঝে একটা নিষেক নল সৃষ্টি হয়ে যাবে। দেখো তাহলে এই হচ্ছে এটি হচ্ছে ডিম্বাণু আর এটি হচ্ছে পুংকোষ, পুংগ্যামেট বা পুংকোষ, আর এই যে এটি হচ্ছে নিষেক নল, নিষেক নল। এখন দেখো যে এটিকে বলা হচ্ছে গ্যামেটেনজিয়াল সঙ্গম। এক্ষেত্রে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট এরা পরস্পর সংস্পর্শে আসলে এদের দেখো পুংগ্যামেট থেকে স্ত্রী গ্যামেটের মধ্যে একটি সরু নলের সৃষ্টি হয়। এই ক্ষেত্রে দেখো পুংগ্যামেট ডিম্বাণু এবং পুংগ্যামেটটি পরস্পর সংস্পর্শে আসলে এদের প্রাচীরটা গলে যায়, গলে গেলে পুংগ্যামেট থেকে একটি নিষেক নলের সৃষ্টি হয়, এটা নিষেক নল। এই নিষেক নল দিয়ে পুংগ্যামেটের সমস্ত প্রোটোপ্লাজম ডিম্বাণুর মধ্যে চলে যায়, ফলে ডাইক্যারিওটিক অবস্থা সৃষ্টি হয়। একটি কোষের মধ্যে এই পুংগ্যামেটের সকল প্রোটোপ্লাজম এই স্ত্রী গ্যামেটে চলে যায় বা ডিম্বাণু চলে যায়, ভিতরে চলে যায় নিষেক নলের মাধ্যমে, যার ফলে এখানে ডাইক্যারিওটিক অবস্থা সৃষ্টি হয় এবং এখানে পরবর্তী পর্যায়ে জাইগোট সৃষ্টি হয়। সেই জাইগোট অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি হয়ে থাকে, একে বলা হচ্ছে গ্যামেটেনজিয়াল সঙ্গম বলা হয়ে থাকে। তারপরে আসি আমরা গ্যামেটেনজিয়াল সংস্পর্শ। তো এই ক্ষেত্রে আসলে মাঝে মাঝে হাইফিগুলোই মাঝে মাঝে এই কাজগুলো করে থাকে।
তো এবং এই কাজগুলো করার ক্ষেত্রে এখানে মূলত গ্যামেট সৃষ্টি হবে। তো জনন কোষ থাকে না, তো দেহ কোষের মাধ্যমে এখানে সেই গ্যামেট তৈরি হয়ে যায়। দেখি ফিগারের মাধ্যমে গ্যামেটেনজিয়াল সংস্পর্শ, এই ফিগার আমরা একটু পাশে এঁকে দিচ্ছি। দেখো তাহলে যে এই ক্ষেত্রে আমরা দুটি হাইফা আঁকলাম, এখানে হাইফা। তার পরবর্তী পর্যায়ে দেখো এই প্রাচীরটা সংস্পর্শে আসলে এরা প্রাচীরটার পাশে আর কি এটা গলে যাবে, ফলে এখানে নতুন একটি কোষের সৃষ্টি হবে যেখানে একাধিক নিউক্লিয়াস থাকে। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ দ্বারা চিহ্নিত করা হয়। এখন দেখো একটু বলে দিচ্ছি, দেখো এই ক্ষেত্রে যদি এমন হলো দুটি গ্যামেট পরস্পর সংস্পর্শে আসলো এবং আসার পর এদের মাঝে যে প্রাচীরটা এটি গলে যাবে, গলে গেলে দুটি কোষের নিউক্লিয়াস গুলো পরস্পর যুক্ত হয়ে একটি নতুন কোষ সৃষ্টি করে। তো যাকে বলা হচ্ছে জাইগোস্পোর বলা হয়। একে বলা হচ্ছে জাইগোস্পোর। জাইগোস্পোর এবং জাইগোস্পোর থেকে পরবর্তী পর্যায়ে জাইগোট তৈরি হয় এবং জাইগোটটি অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি করে থাকে। আমরা দেখো দুটি এদেরকে খেলে আর আমরা যায় না, তাই এদেরকে পজিটিভ এবং নেগেটিভ দিয়ে চিহ্নিত করা হয়। সেক্ষেত্রে দুটি সংস্পর্শে আসলে এদের মাঝখানে প্রাচীরটা গলে যাবে, গলে গিয়ে নিউক্লিয়াস গুলো একত্রে মিলিত হয়ে ডাইক্যারিওটিক অবস্থায় একটি নতুন কোষ সৃষ্টি করবে এবং যাকে বলা হচ্ছে জাইগোস্পোর। এই পরবর্তী পর্যায়ে এই জাইগোস্পোরটি এটি আসলে পরবর্তী পর্যায়ে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি করবে, যার ফলে এই যে এখানে একাধিক দেখা যায় নিউক্লিয়াস, তাই একটি ডাইক্যারিওটিক অবস্থা বলা হয়। 4 নম্বরে আমরা আসি, তারপর সোমাটোগ্যামি। দেখো সোমাটোগ্যামি, সোমাটো এই কথার অর্থ হচ্ছে দেহকোষ। তাহলে এই ক্ষেত্রে কখনো এমন হয় যে যৌন জননের সময় জনন কোষ থাকে না, সেই ক্ষেত্রে দেহ কোষগুলোই জনন কোষের মতো কাজ করে থাকে। এবং দেখো তাহলে একটু কেমন হবে ফিগারটা দেখি। আমাদের ফিগারে দেখা যায় না, তোমাদের বুঝতে সুবিধা হয়, তাহলে ফিগার দিয়ে আমরা দেখতে ভালোভাবে। দেখো তাহলে আমরা দুটি হাইফা আঁকলাম। আমরা ছত্রাকে দুটি হাইফা আমরা একটু আঁকলাম ছত্রাকে। এখানে দিলাম হচ্ছে আমরা একটা নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস। তাহলে এরা হচ্ছে, এদেরকে শনাক্ত করা যায় না, এদেরকেও পজিটিভ এবং নেগেটিভ দ্বারা এদেরকে চিহ্নিত করা হয়। তো এই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে এখানে জনন কোষ থাকে না, যার ফলে দেহ কোষগুলো জনন কোষের মতো কাজ করে। তো তাই এক্ষেত্রে দুটি হাইফা দেখবেন পাশাপাশি অবস্থান করছে। তো এরা যখনই সমস্ত যখন চলে আসে, এদের মাঝখানে প্রাচীরটা এটা গলে যায়, গলে গিয়ে এমন একটা তৈরি হয়। দেখো দেখো যখনই দুটি হাইফা এরা সংস্পর্শে আসে, তখনই এদের মাঝে
যে প্রাচীরটা এটি গলে যায়, তারপর এরা যখন আসে একদম সংস্পর্শে দেখো, তাহলে যে এদের যে প্রাচীরের ঠিক মাঝখান জায়গাটা এটা গলে গিয়ে একটি সরু পথের সৃষ্টি হয়, একটি সরু নালের সৃষ্টি হয়। তাহলে এই যে সেই সরু পথের মাধ্যমে দেখো পজিটিভ হাইফা থেকে নিউক্লিয়াসে দেখো এই সরু নালের মাধ্যমে এটি নেগেটিভ কেমনটা চলে আসবে। এই যে দেখো এইটা দেখো এটা চলে আসছে কোথায়, চলে আসছে এই পাশে। তাহলে একে বলা হচ্ছে ডাইক্যারিওটিক অবস্থা বা ক্যারিওটিক হাইফা। তাহলে এক্ষেত্রে যেহেতু পুং এবং স্ত্রী গ্যামেটকে চিহ্নিত করা যায় না এবং জনন কোষ থাকে না, এক্ষেত্রে দেহ কোষগুলোই জনন কোষের মতো কাজ করে থাকে। তো যার কারণে দেখো যে সংস্পর্শে আসলে পজিটিভ হাইফা নিউক্লিয়াস সরু নালীর মাধ্যমে নেগেটিভ কেমন চলে গেছে, ফলে দুইটি নিউক্লিয়াস বিশিষ্ট একটি কোষের সৃষ্টি হয়েছে, তাই বলা ডাইক্যারিওটিক হাইফা বলা হয়। তো এই কোষকে মানে পরবর্তী পর্যায়ে এখান থেকে জাইগোট তৈরি হয়, জাইগোটটি উপকৃত হয়ে নতুন ছত্রাকের সৃষ্টি করে থাকে। তো লাস্ট আসে আমরা হচ্ছে স্পার্মাটাইজেশন। কোন ছত্রাকের ক্ষেত্রে ক্ষুদ্র, একেবারে খুবই ক্ষুদ্র পুং গেমেট সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে স্পার্মাশিয়া। এবং ওই ছত্রাকের বা ওইসব ছত্রাকের ডিম্বাণু তৈরি হয় এবং ডিম্বাণুর মধ্যে যে সরু একটি নল থাকে তাকে বলা হচ্ছে ট্রাইকোগাইন। যেমন দেখি ফিগারের মাধ্যমে, তো ঠিক এই পাশে যে সূক্ষ্ম একটা হচ্ছে শুক্রাণু, যাকে বলা হচ্ছে স্পার্মাশিয়া। স্পার্মাশিয়া আর এই নলটাকে বলা হচ্ছে ট্রাইকোগাইন, নিষেক নল বলা হয় ট্রাইকোগাইন, টাইকোগাইন বা টাইকোগাইন। তারপর দেখো আর এটি হচ্ছে ডিম্বাণু। এখন দেখো কোন ছত্রাকে এটি হচ্ছে স্পার্মাটাইজেশন। এটি তাহলে কোন ছত্রাকের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি হয়, এই ডিম্বাণু এবং একটি লম্বা একটা সরু নালীর তৈরি হয়, তাকে বলা হয় টাইকোগাইন, বা একে আমরা নিষেক নল বা একে আমরা গ্রাহক নালিকা বলতে পারি। তাহলে এই যে কোন শৈবালে খুবই ক্ষুদ্র তৈরি হয় পুং গেমেট। এই পুং গেমেট গুলো বায়ুর মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে, পাখির মাধ্যমে এটি বাহিত হয়ে এই যে এই ছত্রাকটা টাইকোগাইনে এসে পড়ে। পড়ার পর দেখো এই যে স্থানে পড়লো এর মাঝে যে প্রাচীরটা, এই প্রাচীরটা বিগলিত হয়ে যায়। বিগলিত হয়ে গেলে এই যে স্পার্মাশিয়া পুং গেমেটের নিউক্লিয়াসটা এই টাইকোগাইনের মধ্যে ঢুকে যায়, এখানে ভিতরে চলে আসে। চলে আসার পর ধীরে ধীরে একটি সামনের দিকে অগ্রসর হয়ে এই ডিম্বাণুর কাছে আসলে এদের মধ্যে নিষেক সম্পন্ন হয়। নিষেকের পরে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট থেকে পরবর্তী পর্যায়ে নতুন ছত্রাকের সৃষ্টি হয়ে থাকে। এই হচ্ছে 5টা জনন প্রক্রিয়া ছত্রাকের খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আসে ছত্রাকের অজন এবং জনন প্রক্রিয়া। কমপক্ষে তোমাদের এই 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি এই 5টি প্রক্রিয়ার মাধ্যমে ছত্রাকটা যৌনজন সম্পূর্ণ করে। তোমাদের অবশ্যই এই যে এই চিত্রগুলো সহ এই 5টা মিনিমাম এই 5টা জনন প্রক্রিয়া একটু শিখতে হবে, মনে রাখতে হবে। তা তোমাদের মাঝে মাঝে কোশ্চেন কঠিন হয় সেক্ষেত্রে এটি আসতে পারে মাঝে মাঝে ছত্রাকের যৌনজন প্রক্রিয়া। তাহলে তোমরা এই প্রক্রিয়ার নাম লিখে একটু ব্যাখ্যা দিয়ে ফিগারটা এঁকে দিলে মনে হয় 4 নাম্বার বা 3 নাম্বার পাওয়া সম্ভব হবে। তাহলে আজকে আর সময় হচ্ছে না, আমরা আগে পড়বো হচ্ছে সেই এগারিকাস। তাহলে আজকে একটু কি পড়া আমাদের, আজকে আমরা পড়লাম ছত্রাকের জনন, দেহজ জনন বা অঙ্গজ জনন, অজন আর হচ্ছে যৌন জনন। তাহলে তোমাদের কারো কিছু বলার থাকলে
তোমরা হ্যান্ড রেজ করতে পারো, তোমাদেরকে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। শুরু দিচ্ছি একজনকে হচ্ছে আচ্ছা রাজু বলছেন মনিরুল ইসলাম তুমি লিখে আনমিউট হয়ে কোশ্চেন আর ভিডিওটা অন করে দিন কোশ্চেন করার সময় বলো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারছি তুমি কোশ্চেন করো। স্যার আমি মনিরুল ইসলাম। হ্যাঁ বলো। স্যার বলতেছি আমি একটু নেটের জন্য একটু পরে জয়েন করছিলাম আর কি, তো আমার প্রেজেন্টটা কি হয়েছে কিনা। আচ্ছা তোমার কত রোল আমি দেখে দিই, আমি দেখে দিব তোমার টাকাটা ঠিক আছে।